নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন প্রণয়িতা দাস। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের কন্যা প্রণয়িতা দাস। আমরা তাকে পেয়ে ভীষণই আনন্দিত। আমরা এই মুহূর্তে প্রণয়িতা দাসকে ডেকে নেব। নমস্কার, আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের প্রাইম জলপাইগুড়ির এডিটর ইন চিফ মিস্টার সৌমিত্র বসাককে। স্যার আসুন এবং অভ্যর্থনা জানান প্রণয়িতা দাসকে। আমি এই মুহূর্তে ডেকে নেব বাসব দত্ত মহাশয়কে। উনি এই মুহূর্তে অভ্যর্থনা জানাবেন প্রণয়িতা দাস ম্যামকে। আমি সৌমিত্র স্যার এবং বাসব দত্ত স্যারকে অনুরোধ করব যে প্রণয়িতাকে একটি স্মারক দিয়ে সম্মাননা দেওয়ার জন্য। নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। এবার সদর বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের কন্যা, কৃষ্ণ দাসের কন্যা প্রণয়িতা দাস আমাদের সামনে রয়েছেন, আমাদের স্টুডিওতে রয়েছেন। কেমন লাগছে এই স্টুডিওতে এসে? খুবই ভালো লাগছে। প্রাইম জলপাইগুড়িকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করানোর জন্যে। খুবই ভালো লাগছে। তুমি একজন জেলা পরিষদের কর্মদক্তা, তা সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির জন্য কি ভেবেছো? দেখুন, প্রথমেই তো শিক্ষা কর্মদক্ষ হিসেবে শিক্ষাটাই আমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শিক্ষার প্রথমেই তো আসার পরে, জায়গাটা পাওয়ার পরে, পজিশনটা পাওয়ার পরে আমি অনেক কয়টা স্কুল ঘুরে দেখেছি। আশা রেখেছি, তাদের প্রবলেমগুলো শুনেছি, আশা রেখেছি যে আমি তাদের কাজগুলো সলভ করতে পারি। বিভিন্ন দপ্তরে আমি দৌড়ে গেছি তাদের সমস্যা নিয়ে, আর এই সব কাজ নিয়েই আছি। আর এটাই আমার লক্ষ্য যে আগামী দিনে যে স্কুলের জন্য আরেকটু ভালো পরিকাঠামো, যেই সব স্কিমগুলো আছে সেগুলো আরও ভালো করে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই আমার লক্ষ্য। কোথায় কোথায় স্কুল খুলেছে? আমি এখানটায় আপনার ময়নাগুড়ির ওই সাইডটাতে ময়নাগুড়ি রোডস হাই স্কুল যেটা আছে ওটাতে গেছি। এইদিকে আপনার বালাপাড়া যেটা আছে ওই স্কুলে গেছি, বারোপাটিয়া, কালিয়াগঞ্জ, তারপরে হচ্ছে আপনার চরকডাঙ্গি হাই স্কুল, সেগুলোতে গেছি। তারপরে আপনার ময়নাগুড়ির ক্রান্তির ওই সাইডে যে ক্রান্তি হাই স্কুলটা আছে, আপনার বড় খুব মানে ক্যাম্পাসটা খুব বড়, সেই স্কুলটাতে গেছিলাম। তারপরে আপনার এখানটায় স্কুলটার নামটা ঠিক এখন মনে পড়ছে না। যাই হোক, তুমি যে কটা স্কুলে গিয়েছো, কেমন সেই স্কুলগুলোর দেখেছো? সব ঠিকঠাক, বা তুমি তার উপরেও আরও কিছু করতে চাচ্ছ? যেমন একটু যদি জনসাধারণের উদ্দেশ্যে বলো। হ্যাঁ, একদমই। প্রথমে তো স্কুলগুলো ঘুরে দেখে আমি দেখেছি যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, কিন্তু কত জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের এখনও আরও রিপেয়ারমেন্ট বা আরও সেটার মেনটেনেন্স সেটা দরকার। বাচ্চাদের মধ্যে খুবই উৎসাহী, বাচ্চারা খুবই উৎসাহী। আমি যেই স্কুলটায় গেছি ঠিক নামটা মনে এখন করতে পারছি না আপনাকে, ভেবে বলছি আপনাকে, কিন্তু ওই স্কুলের যে বাচ্চারা আছে ওখানটায় ম্যাক্সিমাম বাচ্চা অ্যাথলিটসের মধ্যে আছে। আচ্ছা। তারা আমাকে একটা স্পোর্টসের মানে এই অ্যাথলিটের যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলোর একটা আবেদন রেখেছে। সেটা আমি জেলা পরিষদে উঠিয়েছি, সেই জিনিসটা আমার যে রেজলিউশন তার মধ্যে উঠিয়েছি। তারা অত্যন্ত ক্যারাটে থেকে শুরু করে বিভিন্ন আলাদা অ্যাথলিট প্রোগ্রামের মধ্যে যুক্ত। তাহলে মানে ওরা বাচ্চারা যে আবদারগুলো তোমার কাছে করেছে, তুমি সেগুলো ফুলফিল করার চেষ্টা করছো। একদম। পরবর্তীতে তুমি সেগুলো ফুলফিল করবে। আর মানে শিক্ষা ও ক্রীড়া এই দুই বিভাগকে নিয়ে তুমি যে চিন্তা ভাবনা করেছো, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি শিক্ষা ক্রীড়া দুটো বিভাগকেই তুমি দেখছো। কেমন লাগছে সেই সব বাচ্চাদের সাথে যখন তুমি মিশে যাচ্ছ? খুবই ভালো লাগছে। প্রথমেই তো যখন আমি কোনো স্কুলে যাই সবার আগে একটা রেসপন্স যেটা আসে, ওরা নিজেরাই বুঝতে পারে যে আমি খুব কম বয়স, তো তারা খুব ইজিলি আমার সাথে কানেক্ট করতে পারে। যেরকম আমাদের বারোপাটিয়া অঞ্চলের মধ্যে বারোপাটিয়া পাচিরামনাহাটা হাই স্কুলে গিয়ে আমি একদিন ক্লাস 9-এর বাচ্চাদের সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম। ক্লাস 9-এর বাচ্চাদের সাথে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো গল্প করেছিলাম। তো ওদের রেসপন্স খুব ভালো। মানে যখন যারা ব্যাক বেঞ্চার্সরা, যারা শোনে না, তারাও আমার কথা মন দিয়ে শুনছে, আমার সাথে ইন্টারাক্ট করছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। এবং কি ওই স্কুল যেহেতু আমার বাড়ির খুব সামনেও স্কুলটা, ওটার উপরে আমার একটা অনগোয়িং প্রজেক্টও চলছে। যেই প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি একটা বিরাট বড় সমস্যা যেটা আমি দেখছি সব স্কুলে ম্যাক্সিমাম টাইম। আপনারা দেখবেন গরমের টাইমে কিন্তু মানে ওদের অ্যাটেন্ডেন্সটা খুব কম, যেহেতু ওদের যে শেডটা আছে সেই শেডটা টিনের হয়, গরম হয়ে যায়। হ্যাঁ। তো সেই জন্যে কিন্তু অনেক স্টুডেন্ট গরমের দিনে আসতে চায় না স্কুলে।
এটা একটা বিরাট সমস্যা আমি দেখেছি। তো এই বিষয়টা নিয়ে আমি বারোপাটিয়া স্কুলের মধ্যে একটা প্রজেক্টের কাজ করছি। আপনারা যদি গুগলে সার্চ করেন, যারা দেখবেন তাদেরকে বলবো, কুল্যান্ড বলে একটা কোম্পানি আছে দিল্লি বেস। তারা বেসিক্যালি হচ্ছে সাস্টেনেবল এনভায়রনমেন্টের যে প্রজেক্ট, মানে ওরা বিল্ডিংয়ের মানে বিল্ডিংয়ের টেম্পারেচার কতভাবে সাস্টেনেবলি আচ্ছা। কমাতে পারে হ্যাঁ, হ্যাঁ। সেটার কাজ করে। ওরা শার্ক ট্যাঙ্কেও ফিচার হয়েছে, আপনারা দেখবেন। এটা 2 বছর হয়ে গেল, এখনও এই প্রজেক্টটা চলছে। আমি চেষ্টা করছি যে মানে ব্যক্তিগতভাবে আমি প্রজেক্টটা কী করে টানতে পারি, সেটার একটা চেষ্টার জন্য একটু সময়টা লাগছে, কিন্তু এটা একটা প্রজেক্ট চলছে পুরো স্কুলটা নিয়ে। সেটার মধ্যে আমার বাবা কৃষ্ণ দাস, তিনি খুব মানে ক্লোজলি আমার সাথে এই প্রজেক্টটার মধ্যে জড়িত। এখনও ডিসকাস করিনি, মানে প্রজেক্টটা লঞ্চ করিনি, কিন্তু খুব শীঘ্রই প্রজেক্টটা লঞ্চ করব। তোমার বাবা তো এবার জলপাইগুড়ি সদর বিধানসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াই করছে। তিনি তো জলপাইগুড়ির মানে ভূমিপুত্র, জলপাইগুড়ির সবই চেনা আছে। আর সে জায়গায় দাঁড়িয়ে তুমি তার মেয়ে হিসাবে তার পাশে কিভাবে রয়েছে? দেখুন, মেয়ে হিসাবে আমার বাবা যখন পলিটিক্সে ঢোকে, যখন আমি খুবই ছোট, আমি তখন থেকেই আমার বাবার সাথে প্রচারে যেতাম। যখন 2023 ইলেকশনটা হয়েছিল, যখন আমি দাঁড়িয়েছিলাম, তখনও তিনি অনেক জায়গায় বলেছিলেন এই কথাটা, যে ও খুব ছোট থেকেই আমার সাথে যুক্ত। কিন্তু তারপরে যেহেতু বাইরে পড়াশোনা হয়ে গেছিলো, তার জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল। তো বিশেষভাবে থাকতে পারিনি তার সাথে, কিন্তু ছোট থেকেই কিন্তু আমি ছিলাম। আর ছিলাম কী করে, যে উনি যেই কাজগুলো করতেন সেটা বলা, ওনার জন্যে প্রচার করা, এটা আমার ছোট থেকেই ছিল। আজ যখন আমি নিজে একজন পার্টির দলীয় মেম্বার, এবং আমার বাবা তিনি, তো তার জন্যে পার্টির হয়ে, বাবার হয়ে আমি প্রচার করতে নেমেছি। আর সেভাবেই আমার মানে সেভাবেই আমার কন্ট্রিবিউশনটা ওনার জন্যে। একদম ঠিক। তো বাবা তো সারাদিন ব্যস্ত থাকেন, বাবার নানান কাজ থাকে, পার্টির কাজ, নিজের পঞ্চায়েতের কাজ, সব কিছু বাবাকে সামলাতে হচ্ছে। সে জায়গায় তোমার জন্য কতটুকু সময় দিতে পারতে? এটা সত্যি কথা বলতে গেলে দিতে পারেন না তিনি। আর ছোটোবেলা থেকেই সত্যি কথা বলতে গেলে সব কিছু আমার মাই দেখেছে। মানে স্কুল নিয়ে যাওয়া থেকে শুরু করে, টিউশন নিয়ে যাওয়া থেকে শুরু করে, একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের পুরো কোয়েশ্চেনটা বানানো থেকে শুরু করে সব কিছু মার করা। আমি যে আজ প্রথমে আমি সেন্ট পলসে পড়তাম, ক্লাস 6 পর্যন্ত সেন্ট পলস জলপাইগুড়িতে ছিলাম। টিউশন নিয়ে যাওয়া, টিউশন আনা, তারপরে শিলিগুড়িতে চলে যাই। শিলিগুড়িতে মা আমার সাথে, আমার বোনের সাথে তিনি থাকা। বাবা প্রথম যখন একটু কাজের চাপটা কম ছিল, হয়তো স্যাটারডে সানডে একটু গিয়ে আমাদের সাথে দেখা করে আসতো। তারপরে তো বন্ধই হয়ে গেল পুরোপুরি। ওটা একদম যত ক্লাস উপরে উঠছি তত তার কথা যে এবার তো নিজে করতে পারবে। তো সেই জন্যে বাবার মানে কলেজটা পর্যন্ত বাবা আজ পর্যন্ত যায়নি আমার। তো তুমি বাবার এই ব্যস্ত শিডিউল দেখে সেগুলো নিজের মন থেকে মেনে নিয়েছো? একদম। কারণ কি, যেটা তিনি কন্ট্রিবিউট করেন, আমার মনে হয়, দেখুন আমার বাবার টাইম আমাকে দেওয়ার মতো বলতে গেলে, আমার বাবার সাথে আমার খুব গল্প হয়। মানে সারাদিনে হয়তো ঘুরতে যেতে পারে না, আমার পড়াশুনোর কাজগুলো দেখতে পারেনি, হয়তো বাকি ফ্যামিলির মতো বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না, ঘুরতে পারি না। কিন্তু আমার বাবার সাথে রাত্রেবেলা বসে আমরা প্রায় দিনই 1 ঘন্টা 1.5 ঘন্টা গল্প করি। কখনো গল্প 2-3টে পর্যন্ত চলে যায়। তো বাবার সাথে প্রচুর গল্প হয়, আর গল্পটা বেশিরভাগ রাজনৈতিক আর জীবন নিয়ে। তো হ্যাঁ, আমরা যেটুকু জানি বা শুনেছি, তোমার বাবা এত ব্যস্ত শিডিউলের মধ্যেও বাড়ি থেকে যখন বেরোন, তখন তোমার দিদা, তাকে তিনি বলে আসেন বা তার আশীর্বাদ নিয়ে আসেন। ঠাকুমা তাকে তিনি বলে আসেন বা তার আশীর্বাদ নিয়ে আসেন। সেই সময় কি তোমাকেও বাবা বলে আসেন যে এখন যাচ্ছি আমি, তুই ভালো মতন থাকিস? হ্যাঁ, একদম। যখন আপনারা পুজোর কথা বলছেন, তো যেই মানে প্রচারের আগে যে, হ্যাঁ, যেই পুজোটা করেছিল, ওই পুজোতে যখন ঠাম্মাকে তিনি মিষ্টি খাওয়াচ্ছিলেন, তখন তিনি আমাকে মিষ্টি খাই বলছেন, তুইও তো মা। তো একদম তিনি আমাকেও সেই মানে বাবা বলে, অনেক জায়গায় বলে যে আমাকেও ব্যক্তিগতভাবে বলে যে শুধু তোর কথা শুনি না, মানি, তোকে খুব মানি। তো বাবা আমাকে সেই দিক থেকে না, মানে সেই যেরকম ফ্রিডমটা দিয়েছে, যেরকম তিনি আমাকে লাইফের সব পরামর্শগুলো দেন, তেমনি আমার থেকে আবার নেনও ঠিক, যে আমার পার্সপেক্টিভটা কী, আমি কিভাবে দুনিয়াটাকে দেখি সেটাও শোনে। তো সেইভাবে আমাকে বাবা খুবই ভ্যালু করে। মানে আমরা এটা দেখি, মানে বাবাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, বাবারা একটু মেয়েদের প্রতি বেশি ভক্ত হয়, আর মেয়েরাও বাবার প্রতি
একটা আলাদা ভক্ত থাকে। কেমন, যে ধরো তোমার একটা কোনো পার্সোনাল কাজ বা পার্সোনাল কথা তুমি তোমার মাকে না শেয়ার করে কিন্তু তোমার বাবাকে শেয়ার করছো, আর তোমার বাবাও কিন্তু কোনো কাজে যাওয়ার আগে বা কোনো কিছু করার আগে নিজে যদি একটু হয় ইতস্তত করে যে এই কাজটা করতে যাব কি না, তোমার কাছে সাজেস্ট করছে, তাই কি? হ্যাঁ হ্যাঁ, এটা বাবা অনেক সময়ই করে। কোনো কিছু করার আগে আমাকে একটু জিজ্ঞেস করে। সব কথা বলবো না, কিন্তু অনেক কথা যেগুলো বাবা ভাবে যে ওটাতে আমার খুব এক্সপার্টিস আছে, ওটাতে আমি বাবাকে পরামর্শ দিতে পারবো, বাবা আমাকে জিজ্ঞেস করে। মানে বাবার যেরকম মা রয়েছে তুমিও বাবার আরেকটি মা, হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব ঘটনা। একদম একদম বলতে পারেন। তোমার বাবা যে সবার জন্য সেবামূলক কাজ করে চলেছে, ছোটবেলায় তুমি যেরকম বললে যে তুমি যখন শিলিগুড়িতে পড়তে প্রথম দিকে বাবা যেত, পরের দিকে হয়তো বাবা সময় পেত না, যেত, একটু মন খারাপ হতো, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে। এবার বড় হওয়ার পর যখন তুমি দেখলে যে তোমার বাবা শুধু তোমার বাবা নয়, সে কিন্তু এই জলপাইগুড়ি শহর এবং গ্রামাঞ্চলের অভিভাবক বটে, কিভাবে নিয়েছো সেটা? প্রথমেই তো মানে এটা ঠিক বলেছেন যে সবার বাবা তিনি। কারণ কি, আমাদের রাজবংশের মধ্যে একটা আছে যে বাবা পাতানো, এটা হয়। তো আমার হচ্ছে অনেক বোন, আর সেই বোনগুলো কোনোটাই আমার বয়সের না। তারা আমার মার বয়সের বা মার থেকেও বয়স্ক যারা আছেন তারা আমার দিদি। তো এরকম অনেকজন আছে যারা আমার বাবাকে বাবা বলে ডাকে। তারা আচ্ছা। অত্যন্ত বয়স্ক কিন্তু বাবা বলে ডাকে, আমাকে দিদি বলে ডাকে বা বুনু বলে ডাকে। তো এরকম অনেকজন আছে। তো মানে আমাদের বাড়িতে দেখবেন যখন পুজো হবে বা কোনো ধরনের অনুষ্ঠান হবে, এই সব দিদিরা আসবে। দিদিরা এসে সাহায্য করে, থাকে বাড়িতে। তাদের যে মেয়ে আছে তারা আমাকে মাসি মাসি বলে বা কেউ পিসি পিসি বলে। এরকম অনেকজন আমাদের বাড়িতে থেকেছেন, আমাদের বাড়ি থেকে বিয়ে হয়েছে তাদের। তো এই এই যে মানে সবাইকে নিয়ে আসছে, মানে যারা রক্তের সম্পর্ক নেই কিন্তু টানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা খুবই ভালো লাগে। কোনো বাড়িতে পুজো কি কি হয়? বাড়িতে আমাদের দুর্গাপূজা হয়, তারপরে আমাদের কৃষ্ণর যে আমাদের জন্মাষ্টমী, সেটা হয় আমাদের বাড়িতে। এই দুটো মেনলি হয়, বাকি ছোটো মোটো পুজো কীর্তন এগুলো তো হতেই থাকে। তো এই দুর্গাপূজার সময় তোমার বাড়িতে তো তাহলে তোমার বাবার যে এত বোন, মানে সবাই তো তোমার বাবাকে অভিভাবক মনে করে, আর বাবা তাদেরকে নিজের বোন মনে করে। তোমার দিদি বা পিসি তারা হয়ে যায়। তো এই এত বোন তারা কিন্তু আসে, হাতে হাত লাগিয়ে কাজ করে, পুজোর কাজ করে দেয়। কেমন নাও সেটা তুমি? খুবই সুন্দর মানে খুবই ভালো লাগে জিনিসটা আমার। আমাদের বাড়িতে যখন পুজো হয় তখন কিন্তু আমাদের বাড়িতে যারা কাজ করে, মানে কাজ করে বলতে যারা এমপ্লয়ি, যেরকম আমাদের যারা ছেলে এমপ্লয়ি, অফিসের এমপ্লয়ি, আমার যিনি গাড়ি চালান যে দাদা, তিনিও কিন্তু একজন মুসলিম। এবং বাড়িতে অনেক এমপ্লয়ি আছে যারা মুসলিম, অন্য ধর্ম থেকে, শুধু মুসলিম নয়। আমাদের বাড়িতে এরকম অনেকজন মেয়েরা আছে যারা থাকে, যাদের সমস্যা হয়েছিল, তারা কিন্তু এখন আমাদের বাড়িতেই থেকে আসে। তারা কিন্তু আদিবাসী, অন্য কাস্টের, ঠিক আছে, অন্য কাস্টের বা অন্য ধর্মের, কেউ ক্রিশ্চিয়ানিটি ফলো করে। কিন্তু পুজোর সময় কেউ এটা ভাবে না যে ও এটা তো আমাদের পুজো নয়। মানে একে অপরের সাথে মেল বন্ধন করে তোমাদের একদম। বাড়িতে যে যে অনুষ্ঠানগুলো হয় একদম সবগুলো একদম সুন্দরভাবে উদযাপিত হয়। একদম, মানে ওরা না থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। তখন যদি আমি ভাবি বা ওরা ভাবে যে ওদের ধর্মের তো পুজো নয়, ওরা কেন আসবে বা সাহায্য করবে, ঠিক আছে, এরকম কিন্তু কোনো বিষয় না। বরঞ্চ ওটা আবার খুব ভালো লাগে যে আচ্ছা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মানুষটা ফটাফট গিয়ে এনে দিল, সাহায্য করলো। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা গুরুত্বটা বোঝে যে এই প্রোগ্রামের মধ্যে আমাদের থাকাটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে সাহায্য করাটা। এই যে মানবতা যে একটা না, সেটা বিশেষ করেন কখনো কিন্তু ওটাকে গ্লোরিফাই বা ওটাকে আমরা কখনো তুলে ধরিনি। কারণ কি, ওটা আমাদের জন্য বের মিনিমাম, ওটা আমাদের জন্য খুবই নর্মাল। এরকমই সমাজটা হওয়া উচিত। তো এটা দেখে, এটা যখন নিজে প্র্যাকটিস করি বা নিজে ওটার মধ্যে থাকি, ওটার মধ্যে আমরা ওটার পার্ট, খুব ভালো লাগে। তাহলে আপনারা কিন্তু শুনছেন যে এবার বিধানসভায় জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস মহাশয় তিনি কি ধরনের মানুষ। তার বাড়িতে কিন্তু বহু লোক রয়েছে যারা কিন্তু নানান ধর্মের, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সেই বাড়িতে যদি কোনো দুর্গাপুজো বা অন্য কোনো পুজো হয়, সে জায়গায় কিন্তু কোনো ভেদাভেদ থাকে না, সবাই এসে হাতে হাত মিলিয়ে কাজ করে। কারণ কৃষ্ণ দাস সবার অভিভাবক। সে জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু সে জায়গাটায় ধর্মের কথা একদম মাথায় আনে না। গ্রাম ভালো লাগছে না শহর বেশি ভালো লাগছে?
আমার মনে হয় দুটোই, একটা ব্যালেন্স। গ্রাম আমার ভালো লাগে কারণ কি আমি ওখানে জন্ম হয়েছি, ওখানকার লোকেদের সাথে মিশতে আমার বা গ্রামের লোকের সাথে একটা কথা বলতে আমার বেশি কঠিন মনে হয় না যতটা আমার শহরের সাথে মনে হয়। কারণ কি কালচারালি সেইভাবে একটা মানে টান আছে। তো সেইভাবে আমার মানে দুটোই ভালো লাগে। কিন্তু শহরে আমি পড়াশোনা করেছি, গ্রামে আমার জন্ম, গ্রামে আমি থেকেছি, এখনও আমি গ্রামে থাকছি পড়াশুনো কমপ্লিট করে। কিন্তু শহরে আমার পড়াশোনা, শহর থেকে আমি আলাদা কিছু জানতে পারি, শিখতে পারি, নানান বিভিন্ন মানুষের সাথে কথা বলতে পারি, মিশেছি, দেখেছি। যতটা গ্রামটা মানে যতটা শান্তি দেয়, শহরটা ততটাই দুনিয়াটাকে বোঝাতে সাহায্য করে। বাবার পছন্দের খাবার কি কোনোদিন নিজে হাতে রান্না করে খাইয়েছো? একদম একদম, আমি রান্না করতে খুব ভালোবাসি। বাবা কি পছন্দ করেন? বাবা গলা ভাত সব থেকে পছন্দ করে। আমরা একটু ছ্যাঁকা ভোগ দই খাওয়ার মানুষ, কিন্তু তার মধ্যে মাছটাও তিনি অত্যন্ত ভালোবাসেন। আর সব থেকে ফেভারিট যেটা হচ্ছে একদম সিম্পল কমফর্ট ফুড, গলা ভাত। মানে বাবা আর তোমার মধ্যে খাওয়ার একদম, বাবা আর আমার খাওয়ার মধ্যে আমাদের অত্যন্ত টান সেম। মা আর আমার বোন একই, একটু পিকি বেশি ওরা, আমরা একটু পিকি কম। আমাদের সব ধরনেরই খাওয়া এক্সপ্লোর করতে জানতে খুব ভালো লাগে। এই যে এখন যে ভোটের সময় চলছে, বাবা যখন বেরোচ্ছে ঠিক মতন খেয়ে বেরোচ্ছেন নাকি তুমি জোর করে খাইয়ে দিচ্ছ বাবা? না, উনি ঠিক মতন খেয়ে তো বেরোচ্ছেন না, সময়ের জন্য অনেক সময় তিনি না খেয়েও বেরিয়ে যাচ্ছেন। এরকম 3-4 দিন হয়েছে যে তিনি সারাদিন খাননি, রাত্রেবেলা সেই 11টা-12টা এসে খেয়েছে। তো আমার মাঝে মাঝে অনেক সময় এটাতে খুব মানে অসুবিধাও ফিল হয় যে তুমি যদি না খেয়ে যাও তাহলে শরীর খারাপ হবে। বাট ওনার কথা একটাই, উনি একটা কথাই বলে চুপ করে দিন, কিছু করার নেই। আচ্ছা, বাবা তো তোমার অনুপ্রেরণা, হ্যাঁ, তা বাবার থেকে তুমি কি কি গুণ পেয়েছো? গুণ সেটা তো আমাকে মানুষ বলতে পারবে। সত্যি কথা বলতে নিজের মুখে নিজের গুণ বলা যাবে না, কিন্তু এটাই বলবো যে সবথেকে বেশি যেটা বাবার আর আমার মধ্যে মিল আছে সেটা হচ্ছে আমরা ভয় পাই না কাজ করতে। কারণ কি আমরা লোকের, আমার বাবার যেটা একটা সবথেকে বড় কোয়ালিটি সেটা হচ্ছে উনি যা আছে মুখের সামনে আছে। কাজ হবে মুখের সামনে বলবে, কাজ হবে না মুখের সামনে বলবে। সেটার যদি কোনো অসুবিধা থাকে সেটা দাবি রেখে মানে যে কাজটা হয়ে যাবে সেটা ক্লিয়ার বলে। উনি কোনোদিনও পেছনে কিছু করেন না, মানে সোজা কথা, সোজা কথা, মুখের সামনে। হ্যাঁ, হয়তো আপনার ভালো না লাগতে পারে কোনো সময়, কারণ কি অনেকের পছন্দ না, অনেকের সামনে একটু মিষ্টি কথা বলবে, পেছনে গিয়ে কাজ করবে না, এই জিনিসটা অনেকে পছন্দ করে। কিন্তু উনি যা আছে মুখের সামনে। মানে এটাই হওয়া উচিত, হ্যাঁ, সোজা সাপটা কথা বলাই ঠিক, পিছন থেকে নয়, হ্যাঁ, ওটা সামনের থেকে। সেটা তোমার মধ্যেও আছে। হ্যাঁ, সেটা অন্তত আমি মানে আমার খুব ইন্সপিরেশন যে আর যাই হোক না হোক যা আছে যাতে মানুষের মুখের সামনে সেটা বলার, মানে কারণ কি এমন কোনো কাজ করিনি বা করার ইসে রাখি না যেটা মানুষের সামনে বলতে পারবো না। শেষ প্রশ্ন, সাধারণ মানুষের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি দেখুন এটাই বলতে চাই, আজকের দিনে যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন জিনিস বলে কিন্তু হয়রান করছে। আমি সাধারণ মানুষকে এটাই বলবো যে জানতে হবে, আরও শিখতে হবে, আরও দেখতে হবে, ঠিক তথ্যটা নিয়ে বিচার করতে হবে। ভুল তথ্যর উপরে যদি আপনারা বিচার করেন তাহলে আমরা ডুম। সাধারণ মানুষ শুধু নয়, আমি যে ইউথ যারা আছে তাদেরকেও এটাই বলবো যে আজকে 2026 দিনেও আমরা আজকে হোয়াটসঅ্যাপের যেই নিউজগুলো সেগুলোকে সার্কুলেট যেগুলো হচ্ছে সেগুলোকে বিশ্বাস করি। মানে ঠিক তথ্য যেটা অ্যাপ্রুভড, যেটা একদম ফ্যাক্ট চেকাররা চেক করে বলে, সেটাকে আমরা বিশ্বাস করি না। হোয়াটসঅ্যাপ এর যেই নিউজগুলো সেগুলোকে বিশ্বাস করে আমরা সেগুলোকে ছড়াচ্ছি। তো আজকালকার দিনে মানে যদি আমরা ঠিক তথ্যটা না রাখি, জানকারিটা না রাখি, আমরা ঠিকটা না জানি, না বুঝি, মানে মনের যে আমাদের ভিতরে যে বিবেক আছে সেই বিবেককে যদি আমরা না কোয়েশ্চেন করি তাহলে কিন্তু নেক্সট জেনারেশন আর কারেন্ট জেনারেশন যেটা উপরে উঠছে, উই উইল বি অল ডুমড। তো এটাই বলবো যে ঠিক তথ্যটা জানবেন, বুঝবেন, দেখবেন আশেপাশের কাজ কীরকম হচ্ছে। বিভিন্নভাবে আমাদের যে সোসাইটি সেটাকে আমরা সিস্টেম্যাটিক্যালি ব্রেক করে দিচ্ছি, সেটা হতে দেবেন না। এটাই আমার অনুরোধ সবার থেকে। তো তোমাকে অনেক ধন্যবাদ, কারণ ব্যস্ত শিডিউল, ব্যস্ত কাজ, ব্যস্ত সময়ের মধ্যে তুমি সময় বের করে আজকে আমাদের প্রাইম জলপাইগুড়ি স্টুডিওতে এসেছো এবং আমাদের সাথে বসে খানিকক্ষণ আড্ডার ছলে, গল্পের ছলে কিছু সাক্ষাৎকার তোমার নিতে পারলাম। ধন্যবাদ, ভালো থেকো। প্রাইম জলপাইগুড়িকেও আমার অসংখ্য ধন্যবাদ, আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে ডাকলেন, আমার কথাগুলো শোনার একটা জায়গা রাখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও যখন ডাকবেন আমি একদম রেডি থাকব। ধন্যবাদ। ধন্যবাদ।